প্রত্যেককে বলা হয়েছে যে এই মুহূর্তে 22 স্টেট পাসদের সামনে যে বিপদটা রয়েছে সেটা হচ্ছে প্রশ্নভুল মামলা, যেখানে 24টা প্রশ্ন চ্যালেঞ্জ হয়ে সেটা একটা হাইকোর্ট থেকে একটা কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি নতুন করে রিপোর্ট পেশ করবে কোন প্রশ্ন ভুল, কোন প্রশ্ন ঠিক, কোন প্রশ্নের উত্তর দেওয়া যেতে পারে, কোন প্রশ্নের উত্তর বাতিল যেতে পারে বা এরকম কিছু। সেক্ষেত্রে আমরা বিভিন্ন অ্যাডভোকেটদের সাথে কনফারেন্স করে যেটা জানতে পেরেছিলাম যে নাম্বারের পজিশনটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে বোঝা যাচ্ছে না। এমনও দেখা যেতে পারে হয়তো কিছু নাম্বার বেড়ে গেল, আবার এমনও দেখা যেতে পারে কিছু নাম্বার কমে গেল। আমরা দুটোর একটাও চাইছি না। আমরা চাই না নতুন করে নাম্বার বেড়ে নতুন করে আরও হাজার হাজার ছেলেমেয়ে নতুন করে 22-এ পাশ করুক। পাশাপাশি একটা বছর ধরে আমরা যারা পাশ করে বসে আছি, একটা বছর ধরে আমরা যারা রাস্তায় লড়াই করছি, যারা পাশ করে আছি জানি তাদের নাম্বার কমে গিয়ে কেউ হঠাৎ করে কোয়ালিফাই থেকে নট কোয়ালিফাইড হয়ে যাক, সেটাও আমরা চাইছি না। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্নভুল মামলায় আমরা এগিয়েছি। প্রশ্নভুল মামলাকে আমরা ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করব বলে প্রত্যেক 22 স্টেট পাস ছেলেমেয়েদেরকে জানিয়েছিলাম। প্রসঙ্গত সেই কাজেই আজকে আমাদের হাইকোর্টে আসা, এবং আমাদের এই প্রশ্নভুল মামলা ডিভিশনে যে আমরা কেসটা করতে চলেছিলাম মানে চ্যালেঞ্জ, তার ফাইলিংয়ের কাজ প্রায় কমপ্লিট। আর অল্প সময়ের মধ্যে বা 1-2 দিনের মধ্যেই আমরা ফাইল নাম্বারটা হাতে পেয়ে যাব। প্রত্যেককে বলবো গুরুত্বটা বুঝে একটু ফান্ডিংটা করুন। আর ফান্ডিংয়ের বিষয়ে আরও একটা কথা বলবো, ফান্ডিং খুবই কম ফান্ডিং আসছে। এরকমও দেখা গেছে অনেকে মিনিমাম টাকা একটা ফান্ড দিয়ে বলছে যে দাদা গ্রুপে অ্যাড করুন। কিন্তু একটা কথা বলি, এই ম্যাটের কেস, এটাও তো একটা ম্যাট, 2022 স্টেট পাসের ম্যাট এটা ম্যাটের কেসটার জন্য বলবো যে কেসের গুরুত্বটা কিন্তু ভীষণ। সেক্ষেত্রে ন্যূনতম একটা ফান্ড যদি আমাদের হাতে না থাকে আমরা কিন্তু এই কেসটাকে নিয়ে মুভ করতে পারবো না। সবার আগে এটা বুঝতে হবে, এটা কিন্তু সিঙ্গেল বেঞ্চের মামলা নয়, এটা ডিভিশন বেঞ্চের মামলা, এবং মানসিক প্রস্তুতি রাখতে হবে এই মামলা নিয়ে আমাদেরকে উচ্চ আদালতেও যেতে হতে পারে। সেটার দিকে তাকিয়ে সেটার কথা ভেবে এবং প্রত্যেকের অবস্থা দেখে আমরা যেটা ঠিক করেছি যে ফান্ডিংয়ের জন্য আমরা যে কথাটা বলেছিলাম যে 300 করে দেওয়া হোক, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের হাতে এই কদিনে যে ন্যূনতম ফান্ডটা পেয়েছিলাম তার পাশাপাশি আরও কিছু টাকা জোগাড় করেছি, করে আমরা আজকে ফাইলিংয়ের জন্য সমস্ত কাজ, ফাইলিংয়ের যা পেমেন্ট, কাগজপত্র সমস্ত কিছু দিয়ে ফাইলিংয়ের কাজ কমপ্লিট করে গেলাম। এই মুহূর্তে হাতে সত্যিই ফান্ড নেই। কেসটা চালাতে গেলে যে ফান্ডিং দরকার, সেই ফান্ডিংটা আপনারা পাশে না থাকলে, 22 স্টেট পাস 23 জেলা ছেলেমেয়েরা পাশে না থাকলে সেটা সম্ভব নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করছি, ফান্ডিংয়ের QR কোডে আমরা যে 300 টাকা ন্যূনতম লিখেছিলাম সেটা বাড়িয়ে আমরা আজকের পরে ন্যূনতম 500 টাকা করে দিতে বলতে পারেন বাধ্য হচ্ছি। কারণ এই কেসটার যা গুরুত্ব এবং কেসটার যা ম্যাটার, সেই জায়গায় দাঁড়িয়ে কেসটাকে যদি ফাইট করতে হয় এবং নিজেদের পক্ষে যদি রায় রাখার মতো জায়গায় যেতে হয়, সেই জায়গায় আমাদেরকে এই ফান্ডিংটা 300 থেকে 200 করতে, 300 থেকে 500 করতে হচ্ছে। আর ফান্ডিং যেমন থাকবে, রোদের মধ্যে দাঁড়ালে কেন, ফান্ডিং যেমন থাকবে সেই অনুযায়ী তো আমাদের উকিল দিতে হবে। আমরা চাইছি সুপার সিনিয়র অ্যাডভোকেট দিতে, যাতে কেসটা নিয়ে আমাদের দিকে পজিটিভিটি থাকে। সেই জন্য প্রত্যেককে বলছি, প্রত্যেকের কাছে অনুরোধ, আমরা ফান্ডিংয়ের অ্যামাউন্টটা ন্যূনতম 300 থেকে ন্যূনতম 500 করছি, যেটা স্ক্রিনশট QR কোড আমরা কারেকশন করে পাঠিয়ে দেবো প্রত্যেকের কাছে। কিন্তু সকলকে অনুরোধ, একটু পাশে থাকুন। 23 জেলা ছেলেমেয়েরা যদি পাশে না থাকে, এই লড়াইটা, এই কেসটা আমাদের পক্ষে জেতা পসিবল নয়। তারও পাশাপাশি আরও বেশ কিছু কেস নিয়ে আমাদের আজকে কোর্টে আসা। আপনারা প্রত্যেকেই জানেন আমাদের যে চলতি কেসগুলো রয়েছে, যেমন পঞ্চম শ্রেণী মামলা, PDF মামলা, এই সমস্ত মামলাগুলোর অগ্রগতির জন্য এবং আরও যে সমস্ত কেসগুলো আছে প্রত্যেকটার অগ্রগতির জন্য আমরা আজকে যে আমাদের অ্যাডভোকেট প্যানেল আছেন তাদের সাথে কনফারেন্স করে গেলাম, আমাদের প্রশ্নভুল মামলাটা ফাইলিং করে গেলাম। ন্যূনতম যে ফান্ড ছিল তার সেই ফান্ডে আমাদের আজকে ফাইলিংয়ের কাজ কমপ্লিট করা সম্ভব হতো না, সেই জন্য আরও কিছু টাকা পয়সা আমাদেরকে জোগাড় করতে হয়েছে, করেই ফাইলিংয়ের কাজ করা। প্রত্যেককে বলবো পাশে থাকুন, ফান্ডিংটা বেশি করে দিন, গুরুত্বটা বুঝবেন এই কেসের গুরুত্বটা, এবং আমাদেরকে মানসিক প্রস্তুতি রাখতে হবে। ডিভিশন বেঞ্চের পরে এই কেস নিয়ে আমাদেরকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হতে পারে।
সেই জন্য বলবো কেসের গুরুত্ব বুঝে ফান্ডিং করুন। আরও একটা বিষয় যেটা সবাইকে জানাচ্ছি, যারা ডেপুটেশনগুলো দিচ্ছেন তাদের প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন। আপনারা ডেপুটেশনগুলো দিয়েছেন, যারা আরটিআইগুলো করেছেন তাদেরও প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন। বেশ কিছু জেলা থেকে আরটিআই রিপোর্ট এসেছে, আসা শুরু হয়ে গিয়েছে। তাদের প্রত্যেককে বলবো যে ফেসবুক গ্রুপে কেউ পোস্ট করবেন না, জেলা গ্রুপে পোস্ট করবেন না। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা বিদেশদাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, যে কোনো অ্যাডমিনকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন যে রিপোর্টটা কি আছে এবং পারলে রিপোর্টটা পাঠাবেন, কারণ এই রিপোর্টগুলো আমাদেরকে আগামী দিনে বিভিন্ন কেসে সাবমিট করতে হবে। সেই জন্য এই রিপোর্টগুলো কালেক্ট করার শুরু হয়েছে। পর্ষদ থেকে আমরা এর আগে বেশ কয়েকবার দেখা করার সময় যে ইনফরমেশন পেয়েছিলাম, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল একাডেমিক। অনেককেই দেখছি এবং অনেকেই আমাদেরকে বলছেন দাদা একাডেমিকটা নিয়ে কিছু ভাবো, একাডেমিকটা নিয়ে কিছু ভাবো। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, পর্ষদ কিন্তু স্বতন্ত্রভাবে চলবে। পর্ষদ এই একাডেমিকের ক্ষেত্রে কারোর দ্বারা প্রভাবিত হবে না, সেরকমই উত্তর আমরা পেয়েছিলাম। পর্ষদের সাথে আমাদের কথা হয়েছিল, সেখানে আমরা যেটা জানতে পেরেছিলাম যে চলতি নিয়োগে পর্ষদ কোনোভাবেই আর একাডেমিক চেঞ্জ করবে না, কিন্তু নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে সেখানে পর্ষদ তার নিজের মতো করে একটা একাডেমিক আনতে পারে। সেখানে দাঁড়িয়ে প্রত্যেকের কাছে অনুরোধ, এই একাডেমিক করে এমন কোনো জটিলতা কেউ তৈরি করে দেবেন না যাতে আমাদের নোটিশটা আটকে যেতে পারে। প্রত্যেকে এটা মাথায় রাখুন। আগে এই মুহূর্তে আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি ইন্টারভিউ নোটিশটা না আসা পর্যন্ত এমন কোনোভাবে আমরা কোনো পরিস্থিতি যেন তৈরি করে না ফেলি যাতে আমাদের নোটিশ আটকে যেতে পারে। পাশাপাশি এই প্রশ্নভুল মামলাটা আটকে দেওয়া, প্রশ্নভুল মামলাকে যদি আটকে দেওয়া যেতে পারে তবে কিন্তু 22 স্টেট পাসের সংখ্যা খুব নগণ্য, এবং তাতে আমরা যে ভ্যাকান্সির ডিমান্ড করছি ন্যূনতম 50,000, সেই ভ্যাকান্সিতে কিন্তু কোনো টেট পাস ছেলেমেয়ে বসে থাকবে না। কিন্তু যদি প্রশ্নভুল মামলার রায় যদি আমাদের বিপক্ষে যায়, সেক্ষেত্রে কিন্তু প্রচুর সংখ্যক টেট পাস করতে পারে কাটোকটা, সেক্ষেত্রে কিন্তু প্রচুর সংখ্যক টেট পাস করতে পারে নতুন করে, এবং সেই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না। পাশাপাশি আমরা যারা 1 বছর ধরে লড়াই করছি যে নিয়োগের বিজ্ঞপ্তির জন্য, নিয়োগের জন্য, সেই জায়গায় অনেকে হয়তো নট কোয়ালিফাইড হয়ে যেতে পারে, আমরা সেটাও চাইছি না। তাই আমাদের এই প্রশ্নভুল মামলায় যাওয়া। ফান্ডিংয়ের অবস্থা খুবই খারাপ, খুব অল্প সংখ্যক ফান্ড পেয়েছিলাম, সেই ফান্ড দিয়ে আমরা আজকে ফাইলিং সম্ভব হতো না। আশপাশ থেকে আরো কিছু ফান্ড জোগাড় করে ফাইলিং কমপ্লিট করতে হয়েছে। তাই ফান্ডের বিষয়ে সকলকে জোর দিতে অনুরোধ করছি, এবং ফান্ডিং এর অ্যামাউন্টটা আমরা 300 থেকে 500 করতে বাধ্য হলাম, এটুকু সকলকে জানাচ্ছি। সুভাষ বাকিটা বলছে, একটু শুনে নিন। পার্থজিৎ সবই বলে দিল। আমি শুধু এই কথাই বলবো যে কেন আমরা এই প্রশ্নভুল মামলায় আসছি। পর্ষদ আমাদের যখন একটা আনসার কি দিল, সেটাও একটা বিশেষজ্ঞ কমিটির দ্বারা যাচাই করেছিল, সেখানেও বিভিন্ন কলেজের অধ্যাপকরা ছিল। তারপরে আমরা আবার আনসারটা রিভিউ করার জন্য 500 টাকা করে আমরা রিভিউ করেছিলাম। আবার একটা পর্ষদ আনসার কি দিয়েছিল, ফাইনাল আনসার কি, সেটাও বিভিন্ন বিশেষজ্ঞ কমিটি দিয়ে যাচাই করেই দিয়েছিল। তারপর আমাদের রেজাল্ট বার করে এবং আমাদের টেট পাস সার্টিফিকেট দিয়ে দেয়। ইদানিং করে প্রায় 50টার মতো ক্যান ফাইল হয়েছে 2022, আরও বেশি প্রশ্নভুল মামলায়। সেখানে এক একটা মামলাতে পিটিশনার না হলেও 300 থেকে 400 করে এক একটা মামলা পিটিশনার। এইবার মাননীয় বিচারপতি রাজাসেবার মান্তা সাহেব উনি যে বলেছেন যাদবপুর ইউনিভার্সিটিতে বিশেষজ্ঞ দিয়ে যাচাই করাতে জন্য দিয়েছেন, সেই বিশেষজ্ঞ কমিটি যে রায় হবে সেটা বর্তমান যে আমরা পাস করেছি, ধরুন পর্ষদ আমাদের এই অ্যান্সার নিয়েছে, আমরা এই অ্যান্সারে আমরা নাম্বার পেয়েছি, কিন্তু বিশেষজ্ঞ কমিটি বললো যে ওটা না, এ হবে না, ওটা বি হবে। তখন কিন্তু যারা বিভিন্ন কাস্টে আমরা পাস করেছি, যারা 90 আছে, যারা 82 পাস করেছি, তাদের সমস্যা আছে। এই জন্য বলছি অনেকের নাম্বার বাড়তেও পারে, অনেকের নাম্বার কমতেও পারে। এই জন্য দুটো বিশেষজ্ঞ কমিটি যেখানে যাচাই করে ফাইনাল রেজাল্ট দিল, টেট পাস সার্টিফিকেট দিল, আবার একটা বিশেষজ্ঞ কমিটি যাচাই করবে, তাই এইভাবে কি চলতেই থাকবে? এই জন্য আমরা
মানে কেসটা এসছি যাতে কোনো জটিলতার সৃষ্টি না হয়, যেমন আছে তেমন থাকে, কেউ না যেন নতুন করে পাস করে, কেউ না যেন নতুন করে ফেল করে। তাই সকলকে বলছি মামলাটা মানে বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা ঐক্যমঞ্চ হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিই না। এই বিষয়ে প্রথম আমরা অ্যাডমিন প্যানেলে মিটিং করেছিলাম, সেখান থেকে টেলিগ্রাম মিটিং করেছিলাম, সবার সিদ্ধান্ত নিয়ে মতামত নিয়ে আমরা এই মামলা এসেছি। আজকে পার্থজিৎ বলল আমাদের ফাইল করার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ফান্ডিং যা ছিল মোটামুটি কোনোভাবে আমরা করেছি। বর্তমান হাতে কোনো ফান্ডিং নেই। এইভাবে অনেকে মানে কি বলবো, অনেকে দুঃখের সময় জানাচ্ছি, অনেকে খুব ন্যূনতম ফান্ড দিচ্ছে, যেটা ধার্য করা হয়েছে তার থেকেও অনেকে কম দিচ্ছে, অনেকেই কম দিচ্ছে। কিন্তু কেন? এটা তো আমাদের সবার। এক্ষুনি যদি 10,000 ছেলেরা পাস করে, 10,000 ছেলে, তাহলে আমাদের মধ্যে আরও 10,000 কম্পিটিশান আসবে। তাহলে সেটা কি আমরা মেনে নেবো? কি এটা একটু ভাববেন। এটা সবার স্বার্থে কাজ, কেউ ব্যক্তিগত স্বার্থ নিয়ে এখানে আসেনি। যদি 10,000 ছেলে না আসে তাহলে সবার মঙ্গল, এখানে কারোর ব্যক্তিগত স্বার্থ নেই। তাই সবাইকে অনুরোধ করছি, আজ থেকে 300 টাকা যেটা ছিল সেটা 500 টাকা করা হলো। আপনারা 500 টাকা ফান্ডিং দিন, এবং যারা 300 টাকা দিয়েছেন বা তার থেকে যারা কম দিয়েছেন তাদেরকেও বলছি একটু চেষ্টা করবেন। আর আরো একটা বিষয় যেটা বলার, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে নতুন করে যে পাশ করার সংখ্যাটা হতে পারে, সেই সংখ্যাটা কত আমরা জানি না। এখন হয়তো অনেকে বলতে পারেন যে তারা ডিপ্রাইভ, তারা কেস করছে, তারা বঞ্চনার শিকার হয়েছে, তাদের বক্তব্য। কিন্তু একটা জিনিস ভাবুন, পর্ষদ অ্যান্সারকে দিয়েছে, 1 মাস টাইম দিয়েছে, চ্যালেঞ্জ হয়েছে, তারপর আবার টাইম দিয়েছে, দিয়ে রিভাইজড অ্যান্সারকে দিয়েছে, দিয়ে তারপর আবার নাম্বার দিয়ে রেজাল্ট দিয়েছে, তারপরে আবার এক্সপার্টিস দিয়ে সেটাকে চেক করানো হয়েছে, সমস্ত কিছু মিটে গেছে। কিন্তু এখন আবার কেন 2 দিন ছাড়াই নতুন করে একজন করে মনে হচ্ছে? আজকে যদি যাদবপুর ইউনিভার্সিটি কমিটি একটা রায় দিয়ে দেয়, পরশু দিন গিয়ে আরেকজনে মনে হবে যে না, এই কোশ্চেনটা এরকম না, হতে পারে না, এটা আমি ওই বইতে পেয়েছি, ওই গুগলে পেয়েছি, ওই উইকিপিডিয়াতে পেয়েছি, এই অ্যান্সারটাকে চেঞ্জ করতে হবে। আমার মনোভূত অ্যান্সার নিয়ে আমি চেঞ্জ করার জন্য কেস করব। আরে বলি, এত জটিলতা কেন হবে? আমরা কতদিন বসে থাকবো? 2023 সালের 10ই ফেব্রুয়ারি রেজাল্ট বেরিয়ে আমরা তো বসেই রয়েছি এখনো। আর কতদিন আমরা বসে থাকবো? নাম্বার বেড়ে যাওয়া, নাম্বার কমে যাওয়ার থেকে মূল বক্তব্য যে জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়, সেটা হচ্ছে যে দিনের পর দিন সময়টা কেটে যাচ্ছে, ইন্টারভিউ নোটিশ আসছে না। আমাদের ইন্টারভিউ নোটিশটা চাই, আমাদের নিয়োগটা চাই, আমাদের আর কোনো জটিলতা চাই না, একাডেমিক নিয়োগ ঘাটাঘাটির কোনো বিষয় চাই না। পর্ষদ নিজস্বভাবে স্বতন্ত্রভাবে একাডেমিক নিতে পারে, সেক্ষেত্রে যা হবে সেটা পরে দেখা যাবে। কিন্তু আমরা এই মুহূর্তে কোনো জটিলতা চাইছি না। নতুন করে টেট পাস হোক সেটাও চাই না, যারা পাস করে আছে তাদের মধ্যে অনেকে ফেল করে যাক সেটাও চাই না। 1 বছর ধরে তারাও আমাদের সাথে লড়াই করছে, 1 বছর ধরে তারাও আমাদের সাথে লড়াই করছে, আমরা প্রত্যেকে লড়াই করছি 1 বছর ধরে। সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে রেজাল্ট বেরিয়ে এটা তো আমরা মানতে পারবো না যে আমার নাম্বার কমে গেল, 1 নাম্বার কি 2 নাম্বার কমে গেল, আমি নট কোয়ালিফাইড হয়ে গেলাম, সেটা তো সম্ভব হতে পারে না। সেই জন্য বলবো, প্রত্যেকে এগিয়ে আসুন, প্রত্যেকে পাশে থাকুন। এই কেসটাকে আমাদেরকে সেই গুরুত্ব দিয়ে দেখতে হবে, সেই গুরুত্ব দিয়ে কেসটাকে এগিয়ে নিয়ে গিয়ে আমাদের কেসটা ফাইল হয়ে গিয়েছে। দেখছি আমাদের ফোন আছে আর একজন অ্যাডভোকেটের সাথে আপাতত লাইভটা